পদ্মাপাড় গ্রামের জেলে মধু। প্রতিদিন ভোরে সে তার ছোট্ট নৌকাটি নিয়ে নদীতে যেত মাছ ধরতে। তার জীবনের একমাত্র উপায় ছিল মাছ ধরা। স্ত্রী রানী আর ছোট ছেলে মিঠু, এই দুজনই ছিল তার দুনিয়া। কিন্তু গত কয়েক মাস ধরে মধুর জীবনে অদ্ভুত এক অভিশাপ নেমে এসেছে। প্রতিদিন ভোরে নদীতে মাছ ধরতে গিয়ে সে যতই মাছ ধরে, দিন শেষে বাড়ি ফেরার সময় নৌকায় মাছগুলো আর থাকতো না। কখনো মনে হতো মাছগুলো যেন নিজে নিজেই উধাও হয়ে যাচ্ছে। আমার শ্রম বৃথা হয়ে যাচ্ছে কেন? কে আমার মাছ চুরি করে নিয়ে যায়? একদিন রাতে রানী তার স্বামীর কাছে বসে বলল, মধু, তোমার কষ্টের ফল আমরা পাচ্ছি না। হয়তো কোনো অলৌকিক কিছু আমাদের ক্ষতি করছে। গ্রামের বড় পণ্ডিতজির কাছে গিয়ে দেখো, কিছু উপায় হতে পারে। মধু প্রথমে রাজি হলো না, কিন্তু পরের দিন যখন সে আবার নৌকায় মাছ ধরে ফিরে এল এবং দেখল তার নৌকা একেবারে খালি, তখন সে নিজের চোখের পানি আটকাতে পারল না। রানীর কথা ভেবে সে ঠিক করল, তাকে কিছু একটা করতেই হবে। গ্রামের পণ্ডিতজি মধুকে বললেন, এই নদীটি খুবই প্রাচীন। বহু বছর আগে এখানে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। একসময় এই নদীতে এক রাক্ষসীর বাস ছিল, যে মানুষের আত্মা এবং জীবিকা কেড়ে নিত। অনেকেই বলে সে এখনো নদীতে থাকে, কিন্তু দুষ্টু আত্মা হয়। হয়তো সেই রাক্ষসী তোমার মাছ কেড়ে নিচ্ছে। মধু ভয় পেয়ে গেল। সে বলল, তাহলে আমার কি করা উচিত? আমি তো আর কোনো কাজ জানি না। আমার পরিবার ক্ষুধার্ত থাকবে। পণ্ডিতজি তাকে একটি তাবিজ দিয়ে বললেন, এই তাবিজ তোমার নৌকায় বেঁধে দাও, আর নদীতে যাওয়ার আগে এই মন্ত্রটি জপ করবে। হয়তো এর শক্তি তোমাকে রক্ষা করবে। ভয়ঙ্কর রাতের শুরু। পরের দিন ভোরবেলা মধু তাবিজটি নিয়ে নৌকায় বাঁধল। সে পণ্ডিতজির দেওয়া মন্ত্র জপ করে নদীতে গেল। কিন্তু নদীর পানি আজ যেন অস্বাভাবিক ঠান্ডা। চারপাশে একটি অদ্ভুত নিস্তব্ধতা, শুধু পানির বয়ে যাওয়া শব্দ শোনা যাচ্ছে। মধু মাছ ধরতে শুরু করলো। বেশ ভালো পরিমাণে মাছ ধরার পর সে ভাবল, আজ মনে হয় সব ঠিক হবে। পণ্ডিতজির তাবিজ কাজ করছে। কিন্তু হঠাৎ নদীর মাঝখান থেকে এক ভয়ঙ্কর শব্দ ভেসে এল। মধু পেছনে ফিরে দেখল, নদীর পানি অস্বাভাবিকভাবে ঘুরতে শুরু করেছে। পানির মধ্যে একটি কালো ছায়া ভেসে উঠল। ছায়াটি ধীরে ধীরে মানুষের আকৃতি নিতে লাগলো। মধুর শরীর কাঁপতে শুরু করলো। তার নৌকা নিজের থেকেই কেঁপে উঠল। ছায়াটি ধীরে ধীরে স্পষ্ট হলো। এটি ছিল এক নারী। তার চুল ছিল এলোমেলো, চোখ দুটি লাল এবং মুখে ভয়ঙ্কর একটি হাসি। তুমি কে? মধু কাঁপা গলায় জিজ্ঞাসা করল। নারীটি হেসে বলল, আমি এই নদীর আত্মা। বহু বছর ধরে আমি এই নদীর প্রাণশক্তি পাহারা দিচ্ছি। কেউ যদি আমার অনুমতি ছাড়া নদী থেকে কিছু নিতে চায়, আমি তা কেড়ে নিই। তুমি আমাকে ভয় পেও না, মধু। কিন্তু আমার শর্ত না মানলে তোমার পরিবারের সর্বনাশ হবে। মধু আতঙ্কিত চোখে নদীর আত্মার দিকে তাকিয়েছিল। তার সারা শরীর কাঁপছিল, মনে হচ্ছিল পায়ের নিচে মাটি নেই। আত্মা আবার বলতে শুরু করল, আমি এই নদীর রক্ষক। এই পানি, এই মাছ, সবই আমার অধীনে। তুমি প্রতিদিন নদীতে এসে মাছ ধরো, অথচ কখনো আমার অনুমতি চাওনি। এতদিন তোমার মাছ কেড়ে নিয়েছি, কিন্তু এখন আমি তোমাকে এক সুযোগ দেব। আমার শর্ত মেনে চললে আমি তোমাকে মাছ ধরতে দেব, আর তোমার পরিবার ক্ষুধার্ত থাকবে না। কিন্তু যদি শর্ত ভাঙো, তার ফল হবে ভয়ঙ্কর। মধু একটু সাহস করে বলল, তোমার শর্ত কি? আমি কিভাবে আমার পরিবার বাঁচাব? আত্মা ধীরে ধীরে বলল, প্রথম শর্ত, তুমি নদীর মাঝখানে কখনো মাছ ধরবে না। সেখানে আমার শক্তি সবচেয়ে বেশি। দ্বিতীয় শর্ত, প্রতিদিন যে মাছ তুমি ধরবে, তার প্রথম মাছটি আমাকে উৎসর্গ করতে হবে।
তৃতীয় শর্ত, তুমি কারো কাছে আমার অস্তিত্ব নিয়ে কথা বলবে না। যদি এই 3 শর্ত মানো, আমি তোমাকে মাছ ধরতে দেয়। মধু চিন্তায় পড়ে গেল। শর্তগুলো বেশ কঠিন মনে হচ্ছিল, কিন্তু তার আর কোনো উপায় ছিল না। সে মাথা নিচু করে বলল, আমি তোমার শর্ত মেনে চলব। আত্মা হেসে বলল, ভালো, তবে মনে রেখো, আমার শক্তি অনেক গভীর। শর্ত ভাঙার চেষ্টা করো না। এই বলে আত্মা ধীরে ধীরে পানির মধ্যে মিলিয়ে গেল। মধু তার নৌকায় চুপচাপ বসে রইল। একদিকে তার ভয়, অন্যদিকে নিজের পরিবারের কথা। সে ঠিক করল, যত ভয় হোক, তাকে এই শর্তগুলো মেনে চলতেই হবে। পরের দিন থেকে মধু প্রতিদিন নদীতে যেত। প্রথম মাছটি ধরে সে নদীর দিকে তাকিয়ে বলতো, এই মাছটি তোমার জন্য, নদীর রক্ষক। আমার পরিবারকে রক্ষা করো। এরপর সে আরামে মাছ ধরত এবং সব মাছ ঠিকঠাক বাড়ি নিয়ে আসতো। রানী আর মিঠু খুব খুশি হয়েছিল, কারণ তাদের খাবারের অভাব দূর হয়ে গিয়েছিল। মধু নিজের কাছে শপথ করেছিল যে সে কোনোদিন শর্ত ভাঙবে না। কিন্তু গ্রামের অন্য জেলেরা তার এই পরিবর্তন দেখে সন্দেহ করতে শুরু করলো। একজন এসে জিজ্ঞেস করলো, মধু, আগে তো তোমার নৌকায় মাছ থাকতো না, এখন কিভাবে এত মাছ ধরতে পারছো? তুমি কি জাদু করেছো? মধু ভয় পেয়ে বলল, না, কিছু না, আমি শুধু ভাগ্যের জোরে মাছ পাচ্ছি। কিন্তু সন্দেহ বাড়তেই থাকলো। একদিন গ্রামের জেলেরা মধুর পিছু নিল। তারা নদীর পাড়ে লুকিয়ে দেখলো মধু কি করছে। মধু সেই দিন নদীর মাঝখানে নৌকা নিয়ে গিয়েছিল, কারণ নদীর প্রান্তে মাছ খুব কম ছিল। সে ভাবল, কিছু হবে না, একদিন মাঝখানে মাছ ধরলে নদীর রক্ষক হয়তো কিছু বুঝতে পারবে না। কিন্তু সে ভুল করেছিল। যেই সে প্রথম মাছটি ধরে নৌকায় রাখল, হঠাৎ নদীর পানি ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করলো। মধু নৌকা সামলানোর চেষ্টা করছিল, কিন্তু পানি এমনভাবে ঘুরতে লাগলো যেন সেটা তাকে গ্রাস করতে চায়। আত্মার ভয়ঙ্কর চিৎকার শোনা গেল, তুমি আমার শর্ত ভেঙেছ, আমি তোমাকে সতর্ক করেছিলাম। মধু চিৎকার করে বলল, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। কিন্তু আত্মা কোনো কথা শুনল না। পানি থেকে কালো ধোঁয়ার মতো কিছু উঠে মধুর নৌকাটিকে টেনে নিতে শুরু করলো। দূর থেকে লুকিয়ে থাকা জেলেরা এই দৃশ্য দেখে ভয় পালিয়ে গেল। সেই রাতে রানী স্বপ্ন দেখল। সে দেখল, নদীর আত্মা তার কাছে এসে বলছে, তোমার স্বামী আমার শর্ত ভেঙেছে, তার শাস্তি হবে। কিন্তু তুমি যদি সাহস দেখাতে পার, তাকে রক্ষা করা সম্ভব। রানী ভয়ে জেগে উঠল। সে ভাবল, তাকে কিছু করতে হবে। রানী গভীর রাতে স্বপ্ন দেখে বুঝতে পারল, তার স্বামী মধু বড় বিপদে পড়েছে। তার মনে হলো, নদীর আত্মা সত্যিই ভয়ঙ্কর। কিন্তু সে চুপচাপ বসে থাকতে পারল না। রানী সিদ্ধান্ত নিল, তাকে যেভাবেই হোক মধুকে রক্ষা করতে হবে। রানী নিজের সন্তান মিঠুকে পাশে শুইয়ে আদর করে বলল, মিঠু, তুমি ঘুমাও, আমি তোমার বাবাকে আনতে যাচ্ছি। কিছু হলে বরদের ডেকে নিও। এরপর রানী এক মাটির প্রদীপ আর পণ্ডিতজির দেওয়া একটি তাবিজ নিয়ে নদীর দিকে রওনা দিল। নদীর পাড়ে পৌঁছে সে গভীর অন্ধকার আর ভয়ঙ্কর নিস্তব্ধতা দেখতে পেল। নদীর পানিতে চাঁদের আলো পড়ছিল, কিন্তু সেখানেও যেন ভয় লুকিয়েছিল। রানী জলের দিকে তাকিয়ে দৃঢ়ভাবে বলল, হে নদীর আত্মা, আমি জানি তুমি এখানে আছো। তুমি আমার স্বামীকে নিয়ে গেছো। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পর হঠাৎ নদীর মাঝখান থেকে একটি আলো জ্বলে উঠল। সেই আলো থেকে আবার সেই ভয়ের ছায়ামূর্তি বের হয়ে এলো। তার লম্বা চুল, লালচে চোখ আর ধাতব গলার আওয়াজ শোনা গেল, তুমি কে? কেন আমার ঘুম ভাঙালে? রানী ভয় পেলেও শক্ত হয়ে বলল, আমি মধুর স্ত্রী।
সে হয়তো তোমার শর্ত ভেঙেছে, কিন্তু তাকে একবার সুযোগ দাও। আমি তোমার জন্য কিছু করতে রাজি আছি, শুধু তাকে ছেড়ে দাও। আত্মা হেসে উঠল। তুমি কি করতে পারবে? আমি বহু বছর ধরে এখানে রাজত্ব করছি। আমি কারো দয়া করিনি। তবে তুমি সাহস দেখিয়েছ, তাই তোমাকে একটা সুযোগ দেব। যদি তুমি আমার দেওয়া একটি কাজ করতে পারো, আমি মধুকে ছেড়ে দেয়। আত্মার শর্ত। রানী জিজ্ঞাসা করল, কি কাজ? বলো, আমি করব। আত্মা বলল, এই নদীতে এমন এক রহস্য আছে, যা আমি নিজের চেয়েও ভয় পাই। নদীর দক্ষিণ দিকে এক পুরনো শিকড় ডোবা জায়গায় একটি তীক্ষ্ণ পাথর লুকানো আছে। সেই পাথর আমার ক্ষমতা কমিয়ে দিতে পারে। তুমি যদি সাহস করে সেই পাথর নিয়ে আসতে পারো এবং আমার সামনে এনে রাখো, আমি তোমার স্বামীকে ছেড়ে দেয়। তবে সাবধান, ওই জায়গায় অনেক বিপদ আছে, এবং যদি তুমি ব্যর্থ হও, তুমি আর কখনো ফিরে আসতে পারবে না। রানী একটু থেমে বলল, আমি রাজি। আমাকে শুধু বলো, কিভাবে সেখানে যাব। আত্মা নদীর দক্ষিণ দিকে ইশারা করল। রানী নৌকা ছাড়াই হেঁটে নদীর কাদামো পথে যাত্রা শুরু করল। পানির মধ্যে তার পায়ের নিচে কিছুর নড়াচড়া অনুভূত হচ্ছিল। মাঝে মাঝে ভয়ানক শব্দ শুনতে পাচ্ছিল, কিন্তু সে থামল না। যত এগোচ্ছিল, চারপাশের অন্ধকার যেন আরো গাঢ় হচ্ছিল। হঠাৎ পানির নিচ থেকে কালো ছায়ার মতো কিছু উঠে এল। সেগুলো রানীর চারপাশে ঘুরতে লাগলো। রানী সাহস করে প্রদীপটি উঁচু করে বলল, তোমরা আমাকে ভয় দেখাতে পারবে না। আমি আমার স্বামীকে বাঁচাতে এসেছি। সে এগিয়ে গিয়ে শিকড় ডোবা জায়গায় পৌঁছালো। জায়গাটি এতটাই ভয়ানক যে মনে হচ্ছিল চারপাশের গাছপালাও তাকে আটকানোর চেষ্টা করছে। পানির নিচে হাত দিয়ে রানী সেই পাথরটি খুঁজতে শুরু করলো। কিছুক্ষণ পর সে পাথরটি পেল। সেটি ছিল একটি তীক্ষ্ণ এবং কালো রঙের পাথর, যেটি হাতে নিতেই মনে হলো তার শরীরের মধ্যে এক অদ্ভুত শক্তি এসে গেছে। পাথরটি থেকে হালকা আলো বের হচ্ছিল। হঠাৎ পেছনে থেকে ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল। নদীর আত্মার এক দেহহীন ছায়া তাকে থামানোর জন্য ছুটে আসছিল। রানী শক্ত করে পাথরটি ধরে দৌড়াতে লাগলো। রানী যখন নদীর পাড়ে ফিরে এল, আত্মা তাকে দেখে হেসে বলল, তুমি সত্যিই সাহসী, কিন্তু এখন দেখো, তুমি আমাকে হারাতে পারবে না। আত্মা পানির মধ্য থেকে তার ভয়ঙ্কর রূপ নিয়ে বের হলো। রানী পাথরটি সামনে তুলে ধরে বলল, এই পাথরই তোমার দুর্বলতা। তুমি আমাকে ভয় দেখিয়ে থামাতে পারবে না। আলো ছড়িয়ে পড়ল চারপাশে। আত্মা কাতর হয়ে চিৎকার করতে লাগলো, না, এটা থামাও। আলো ধীরে ধীরে আত্মার শরীরকে গ্রাস করতে শুরু করলো। কিছুক্ষণ পর নদী শান্ত হয়ে গেল, আর আত্মা একেবারে অদৃশ্য হয়ে গেল। মধু অচেতন অবস্থায় নদীর পাড়ে পড়েছিল। রানী তার স্বামীকে জাগিয়ে তুলল। মধু ধীরে ধীরে চোখ খুলে রানীর দিকে তাকালো। সে বলল, তুমি আমাকে বাঁচালে, আমি কিভাবে তোমার ঋণ শোধ করব? রানী মৃদু হাসল, আমাদের ভালোবাসা ও বিশ্বাসের জন্যই আমি এটা করেছি। তুমি এখন শুধু পরিবারের জন্য বাঁচো।